এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। শুভ সন্ধ্যা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথা আজকের পর্বে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই পর্বটি। আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয় নাকের অ্যালার্জি। চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনুষ্ঠানটি এবং প্রতি শনিবার আমরা একই সময়ে এই অনুষ্ঠানে উপস্থিত হই। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের অনুষ্ঠানের সময়সূচি কিছুটা তারতম্য দেখা দিয়েছে। তো এই সময়ে আমরা এই রমজান মাসে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকব। আপনারা পাবেন এই সময় প্রতি সপ্তাহে আমাদেরকে আপনাদের পাশে। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অর্থাৎ আলোচক হিসেবে উপস্থিত আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নুরুল হুদা নাইম, সহযোগী অধ্যাপক। আসসালামু আলাইকুম স্যার, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে। আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নাকের অ্যালার্জি। যেহেতু আপনি নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আছেন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আছে আপনার, তো আমাদের আজকে যে বিষয়, দর্শক আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারবেন কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্ন করে বা মতামত দিয়ে, এবং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের লক্ষণ এবং যে ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে লক্ষণ মিলিয়ে দেখবেন যে আপনাদের সাথে মিলে কিনা, এবং সে বিষয়ে আপনারা হচ্ছে গিয়ে এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে নাকের অ্যালার্জিতে যারা ভুগছেন তারা আশা করি একটা সমাধানের দিকে আগাতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি স্যার আপনার কাছে। আমাদের প্রথম প্রশ্নই থাকবে যে নাকে সাধারণত প্রাত্যহিক জীবনে আমরা অনেকেই সর্দিতে ভুগে থাকি, নাকের সর্দির জন্য নাক বন্ধ হয়ে থাকে, অনেকেই বুঝতে পারে না এটা নাকের অ্যালার্জি নাকি সাধারণ সর্দি। তো নাকের অ্যালার্জি আর সর্দি এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করে বুঝবে? দর্শক আপনারা অবশ্যই লক্ষণগুলো মিলিয়ে দেখবেন। এবং স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে সাথে সাথে, যে কতদিন থাকলে বুঝবে যে সে অ্যালার্জির সমস্যায় ভুগছে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এনজেএল হেলথ টকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব নাকের অ্যালার্জি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অনেক মানুষ আছেন যারা হয়তো কোনো একটা অনুষ্ঠানে অনেক মানুষের মধ্যে ভিড়ে আছেন, অনেকক্ষণ হাঁচি আসছে বা ওনার নাকে দিয়ে সর্দি গড়ায় পড়ছে, উনি বারবার সেটা পরিষ্কার করছেন। তো বেসিক যে কথাটা আমরা বলতে চাই যে নাকে আমাদের যে সর্দি হয়, নাকের ভিতরে কিন্তু আমাদের সবসময় ভিজা থাকে। আল্লাহ তাআলা আমাদের নাকের যে গড়ন দিয়েছেন সেখানে একটা মিউকাস মেমব্রেন বা একটা মসৃণ একটা লাল চামড়া দিয়ে কিন্তু নাকের ভিতরটা আবৃত থাকে, এবং এর নিচেই কিন্তু কিছু গ্ল্যান্ডস থাকে যারা সবসময় এই আমাদের যে নাকের সর্দি বলি আমরা যেটাকে, বা নাকের পানি বলি, এটা ময়েশ্চারাইজ করে রাখার জন্য, ভিজিয়ে রাখার জন্য কিন্তু সবসময় এখান থেকে সিক্রেশন বা পানি নিঃসৃত হচ্ছে। কিন্তু
এগুলা কিন্তু মানে সবসময় নাকের ভিতরেই থাকছে, আমাদের বাইরে আসে না। যখন কোনো কারণে কারো মানে সর্দি দেখা দেয়, অথবা আমরা যেটাকে ইংলিশে রাইনাইটিস বলি, এরকম যখন দেখা দেয় তখন কিন্তু আর ওইটা আটকাতে পারে না, তখন কিন্তু গোড়ায় পড়ে নাকের সামনে দিয়ে, আমরা তখন সেটা বারবার মুছতে হয়। এখন আমরা দুইটা কথা এখানে আমরা বুঝতে চাইবো, আমরা যদি আলোচনায় যাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সর্দি, সাধারণ কমন কোল্ড যেটাকে আমরা বলি, যে খুব ঠান্ডা লেগেছে, অথবা কেউ কোনো বেশি বেশি ঠান্ডা খেয়েছেন, অথবা কোনো বাতাস, ঠান্ডা বাতাস লেগেছে ওনার কোথাও যাইতে, তখন ভাইরাস জনিত কারণে আমাদের কিছু মানে নাকের যে সর্দিটা হয় বা নাকের পানিটা গড়ায় পড়ে, এটা কিন্তু খুব অল্প দিন মানে স্থায়ী থাকে, এর 2-3 দিন পর্যন্ত তাকে স্থায়ী থাকে। এরপরে কিন্তু আবার ঔষধ খাইলে, অথবা কোনো কোনো ক্ষেত্রে ঔষধ না খেয়েও একটু হোম রেমিডি, যেমন একটু গরম পানিতে থাকা, একটু বিশ্রাম নেওয়া, হ্যাঁ, এবং প্রয়োজনে আমরা একটা নাকের ড্রপ যদি ইউজ করি, যেটাকে আমরা জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন নামে পাওয়া যায়, এরকম যদি নাকের ড্রপ ব্যবহার করা হয় তাহলে, এবং একটা অ্যান্টিহিস্টামিন বড় জোর, এ পর্যন্ত খাইলে কিন্তু আমাদের এটা সেরে যায় এবং আমরা আবার একটা নর্মাল লাইফ লিড করতে পারি। কিন্তু অ্যালার্জি বলবো আমরা সেই সর্দিকে, যেখানে প্রচুর পরিমাণে হাঁচি থাকবে। এই যে কমন কোল্ডের কারণে আমাদের যে সাধারণ সর্দি হয়, এই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে হাঁচি হইতে পারে, কিন্তু এই হাঁচিটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে না এবং অনেক বেশি হাঁচি দিতে হবে না। সুতরাং এটা আবার ওষুধ খাওয়ার সাথে সাথে সর্দি যেমন চলে যাবে, হাঁচিও চলে যাবে। কিন্তু অ্যালার্জি জনিত হাঁচি যাদের আছে, তাদের কিন্তু এই হাঁচিটা সহজে যাবে না, এবং এই হাঁচি মানে 3টা প্রকারে হয়। সেটা বলবো আমরা, যে একটা হচ্ছে মানে খুব কম, যেটা বা মাইল্ড ফর্মে যে আমরা যেটাকে বলবো, একটা কম, আরেকটা হচ্ছে অল্প বেশি, আরেকটা হচ্ছে খুব বেশি। অল্প বেশি বা মাঝারি ধরনের, অর্থাৎ মাইল্ড, মডারেট, সিভিয়ার। অর্থাৎ এমনও রুগী আছেন নাকের অ্যালার্জি যারা একটার পর একটা হাঁচি দিচ্ছেন, মানে 50-60টা পর্যন্ত ওনাদেরকে দেওয়া লাগে। এবং আমরা আসলে এই ক্ষেত্রে অনেক সময় বলে থাকি রুগীদেরকে, একটু ফান করে বলি, অর্থাৎ যাদের এরকম অ্যালার্জি থাকে, আল্লাহ হয়তো তাদেরকে গড়ন বা এই বানানোর সময় একটু যত্ন করে বানান, এবং এইগুলো একটা মানে কন্টিনিউয়াস একটা এইরকম একটা ক্রনিক রোগ দিয়ে দেন, যে যাতে করে আল্লাহকে স্মরণ করা লাগে। এই জন্য আমরা হাঁচি দেই এবং আলহামদুলিল্লাহ বলি। অনেকেই আলহামদুলিল্লাহ কথা বলার সময়টুকু পান না, যাদের বেশি হাঁচি থাকে। তাহলে এই হলো যে যাদের এই সর্দি হয়, স্বাভাবিক সর্দি, আমরা যারা স্বাভাবিক মানুষ আছি, যাদের অ্যালার্জি সমস্যা নাই, তাদেরটা কিন্তু 2 থেকে 3 দিন স্থায়ী হয়। আমরা ইতিমধ্যে আমাদের রেমেডি নিয়ে আমরা এটা একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আর যাদের অ্যালার্জি থাকে, তাদের কিন্তু পুরা বছর ধরে এটা লাগানো থাকে। শুধু তফাৎটা এটুকু, যে অ্যালার্জেনের সংস্পর্শে আসলেই এটা ট্রিগার হয়, আর অনেক বেশি করে এটা এটা দেখা দেয়। তো সেই হিসাবে এই অ্যালার্জি জনিত কারণে যারা ভুগছেন, তাদের অর্থাৎ বারবার সারা বছর ধরে হাঁচি সর্দি লেগে আছে এবং মাথা ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে এটার ফলাফল হিসাবে কিন্তু আমরা দেখতে পাই যে নাকের মধ্যে পলিপ হয় অনেকের, অনেকের আবার এজম্যাটিক প্রবলেম শেষের দিকে, অর্থাৎ এজমা যেটাকে আমরা বলি, এজমাও কিন্তু অনেক ক্ষেত্রে হইতে পারে। সুতরাং দীর্ঘস্থায়ী হাঁচি এবং বারবার হাঁচি দেওয়া, এটা হচ্ছে অ্যালার্জি। আর হঠাৎ করে কমন কোল্ডের কারণে আসা 2-1 দিন স্থায়ী হওয়া এরকম সর্দি হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক মানুষের জন্য সর্দি। আমার মনে হয় প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন। লাস্ট একটা কথা আমি এখানে বলবো এই ফরম্যাটে, সেটা হচ্ছে যে নাকের অ্যালার্জি বা নাকের যে রোগ, এগুলাতে একটা বড় সমস্যা হচ্ছে, এটা আমাদের টোটালি রিভার্স টু দ্য স্মার্টনেস। আমি যেটা বলতে চাই, অর্থাৎ আপনি খুব স্মার্ট হয়ে গেলেন কোনো একটা অনুষ্ঠানে, ওখানে আপনার অ্যালার্জি জনিত কারণে যে সিমটমস গুলো দেখা দিচ্ছে, হাঁচি হওয়া, জুড়ে নাক টান দেওয়া, অথবা নাকটা টিস্যু দিয়ে বারবার পরিষ্কার করা, এগুলো আসলে আপনার পাশে যারা থাকে তাদের জন্য একটা বিরক্তিকর হয়, এবং এটা কিন্তু অনেকটা
অ্যালার্জি টাইপ হয়। দেখা যায় যে তখন অনেক মানে মানুষ হয়তো দেখা গেলো আপনার কাছে থেকে একটু সরে বসতেছে, এরকম একটা ব্যাপার হয়। যদি আমরা এই অ্যালার্জিটাকে একটু সাইন্টিফিক্যালি দেখতে চাই যে কেন এটা হচ্ছে, তো এটা সবার কিন্তু সমান না, সবার সমান না, এবং সবার সেম জিনিসে কিন্তু অ্যালার্জি না। অর্থাৎ আমাদের নাকের মধ্যে যে মসৃণ যে আবরণ থাকে, এই আবরণের নিচে যে গ্ল্যান্ড থাকে এবং কিছু রিসিপ্টর থাকে, ওই রিসিপ্টরগুলা কি করে যে তার অপরিচিত বা তার সাথে এই মানে সাংঘর্ষিক, যেটাকে আমরা বলি অ্যালার্জিক কোনো আইটেম যদি তার সংস্পর্শে আসে, তখন সে বিকরাসলি হাঁচি দেয়। আমরা যেটা লেমেন ভাষায় আমরা যদি একটা চিন্তা করি, তাহলে দেখেন যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে মানে দিয়ে দিয়েছেন, সেটা হলো যে বাসায় যখন আমরা রেগুলার যাতায়াত করছি, তখন কিন্তু আমাদের যে পালিত কুকুর যেটা আছে অনেকের, সে কিন্তু কিছু করে না। হঠাৎ করে অপরিচিত কেউ একজন গেলে সে কিন্তু চিনতে মানে চিনে না দেখে সে কিন্তু তখন তার বার্কিং করে ওঠে, ঘেউ ঘেউ করে ওঠে। তো এইটার হলো এরকম যে কারো শরীরের জন্য যে পার্টিকেলটা মানে উনি টলারেট করতে পারে না, এটা হচ্ছে আমাদের ইমিউনিটির একটা একটা ফরম্যাট। অর্থাৎ আমাদের শরীরকে যে আমরা প্রতিরোধ ক্ষমতা আছে আমাদের শরীরের, এই প্রতিরোধ ক্ষমতারই একটা অংশ যে ওই পার্টিকেলটা শরীর গ্রহণ করছে না, সুতরাং সে তাকে বের করে দেওয়ার জন্য একদম বারবার হাঁচি দিতে থাকে এবং এই সিমটমস গুলা দেখা দেয়। আমরা যদি আরেকটু সহজভাবে সুন্দরভাবে বলি, কেউ যদি অন্যভাবে না নেন, তাহলে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা সংবাদ দেখেছি যে গাজায় ইসরায়েল যেভাবে আক্রমণ করছে বা মানুষ মারছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, বিশ্ববাসী কিন্তু এর বিপক্ষে একটা অবস্থান নিয়েছিলেন। এবং দেখা যাচ্ছে যে জাতিসংঘে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তখন সবাই কিন্তু ধীরে 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 অর্থাৎ সবাই বের হয়ে গিয়েছেন, কেউ এখানে থাকেননি। অর্থাৎ এই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তখন যদি আমরা অ্যালার্জেন ভাবি, তাহলে বাকিরা সবাই কুইট করেছেন, ওনারা চলে গিয়েছেন। তো ব্যাপারটা হলো এরকম যে অর্থাৎ এই অ্যালার্জেনটা হচ্ছে কিছু পার্টিকেল আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আমরা কিন্তু এটা এটা পেয়ে থাকি। যেমন আমাদের ডাস্ট, হোম ডাস্ট, আমরা যে ঘরের মধ্যে বিছানার চাদর, বালিশ, মশারি, আমরা যে কাপড় পরছি এবং লেপ, শীতের দিনে আমরা যেগুলা কম্বল এগুলা ব্যবহার করি, এইগুলাতে কিন্তু অনেক ডাস্ট থাকে এবং সাথে সাথে কিছু মাইটসও থাকে। এবং এইগুলা যখন আমাদের নাকের সংস্পর্শে আসে, ওই যাদের এইগুলার প্রতি অ্যালার্জি আছে, ওনাদের কিন্তু প্রচুর হাঁচি হয়। এবং এই জন্য কার্পেটেও কিন্তু এই ডাস্ট পার্টিকেল গুলো জমে থাকে। যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, মডারেট, মাইল্ড, মডারেট, সিভিয়ার যেটা আমরা বলছি, যে কিছু কম, মাঝারি এবং অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে কার্পেট ব্যবহার করাও নিষিদ্ধ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার নাইম। আপনি খুবই চমৎকারভাবে দর্শকদেরকে উপস্থাপন করেছেন যে নাকের সর্দি এবং অ্যালার্জির মধ্যে আসলে তফাৎটা কোথায়। এর সাথে আরো অতিরিক্ত যেটা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে নাকের অ্যালার্জি কেন হয়, বিভিন্ন ধরনের অ্যালার্জেন পার্টিকেলের সংস্পর্শে। তো আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে নাকের অ্যালার্জিটা কেন হয়, অলরেডি আপনি বলে দিয়েছেন জিনিসগুলো। এবং দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ আমরা করে থাকি যেটা আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না যে এই জিনিসটাতে আমাদের অ্যালার্জি হচ্ছে, আমরা যে ওটা থেকে নিজেকে দূরে সরে আনবো। সুতরাং আপনার এই কথাগুলোর মাধ্যমে অনেকে হয়তো মিলিয়ে দেখতে পারেন যে আপনার কোন পার্টিকেলটাতে অ্যালার্জি হচ্ছে, অর্থাৎ বারবার হাঁচি দিচ্ছেন আপনি, সেটা আপনার ঘর থেকে বা কর্মস্থল থেকে সরিয়ে ফেলতে হবে। আরেকটা কথা আপনার আলোচনায় চলে চলে এসেছিল যেটা ট্রিগার, ট্রিগার সম্পর্কে সচেতনতামূলক যদি কিছু বলতেন, এবং বাংলাদেশে আসলে কোন অ্যালার্জেন পার্টিকেল গুলো বেশি থাকে বা কোন অ্যালার্জিতে বেশি ভুগে আমাদের দেশে মানুষ। ধন্যবাদ আপনাকে। আমাদের যেটা হলো যে অ্যালার্জেন হিসাবে আমাদের কিছু পার্টিকেল আছে, কিছু খাবার আছে, অনেক সময় আছে কিছু আমাদের যে বডি স্প্রে বা মানে ফুলের রেণু বা গ্রান, এগুলা কিন্তু অ্যালার্জেন হিসেবে আমরা বিবেচনা করি। তো কথার যেটা হলো যে আমাদের কার কোনটাতে অ্যালার্জি সমস্যা আছে, সেটা কিন্তু আমাদেরকে আলাদাভাবে বের করতে হবে।
সবার কিন্তু সমান জিনিসে অ্যালার্জি না। আমরা একটু আগেও এটা বলেছি, যেমন এই ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ফুড অ্যালার্জি, অথবা ফুলের রেণু বা মানে স্প্রে বা বডি স্প্রে অ্যালার্জি, হ্যাঁ, এইগুলা থেকে ওই আমাদের আবহাওয়াজনিত কারণে যখন যেটা বেশি থাকে ওই সময় কিন্তু ওই অ্যালার্জেনটা মানুষকে বা মানে বেশি সংস্পর্শে আসে মানুষের, এবং তখন অ্যালার্জিটা বেশি হয়। আমরা যদি শীতের কথা বিবেচনা করি, বাংলাদেশে শীতে কিন্তু আমাদের অনেক বেশি ধুলাবালি থাকে, এবং শীত নিজেও ঠান্ডা একটা অ্যালার্জেন সব মিলে। এবং যাদের এই অ্যালার্জি জনিত কারণে বয়স্ক অথবা শিশু ওনারা সাফার করেন, তাদের কিন্তু হাঁপানি বা যেটাকে আমরা বলি অ্যাজমাটিক প্রবলেম থাকে। এবং আশ্চর্যের বিষয় হলো যে মাঝে মাঝে কিন্তু শীতকালে এই আমাদের যে আমরা যেটা অ্যালার্জি জনিত কারণে ব্যবহার করি বা অ্যাজমার কারণে যে ঔষধ ব্যবহার করা হয়, নাকের স্প্রে অথবা আমাদের যে ইনহেলার যেটা আমরা অ্যালার্জি জনিত কারণে ব্যবহার করি, ওইগুলোরও কিন্তু সংকট দেখা দেয়। সুতরাং আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। আমাদের এরকম সমস্যা যাদের আছে, যে আমরা আগে প্রথমে সর্ট আউট করব যে আমরা কোন কোন বিষয়গুলা বা কোন কোন পার্টিকেলস আমার জন্য অ্যালার্জেন হিসাবে আছে বা অ্যালার্জিকে বাড়ায় দেয়, ট্রিগার করে। এগুলা যেমন আমরা বলছি যে ধুলাবালি, ঠান্ডা, এবং খাবার কিন্তু একদম আলাদা আলাদা করে করতে হবে। যেমন আমরা গদ বাঁধা কিছু মুখস্থ জিনিস আমরা হয়তো জানি, যে কারো ক্ষেত্রে ইলিশ মাছ, গরুর মাংস, কিংবা হাঁসের মাংস, এই চিংড়ি মাছ, এই বিভিন্ন কারো কারো ক্ষেত্রে বোয়াল মাছ, এরকম। অর্থাৎ এই সবগুলা খাবার যে একজনের জন্য যে সবটাতেই এলার্জি থাকবে, ব্যাপারটা এমন না। প্রিয় দর্শক, এই কথাটা একটু ভালো মতো খেয়াল করেন, যে কারো গরুর মাংসে এলার্জি আছে, এই মানুষটারই আবার চিংড়িতে নাই। যাদের কারো ক্ষেত্রে হয়তো ইলিশ মাছে অ্যালার্জি আছে, ওনার আবার গরুরতে নাই। অর্থাৎ এগুলো হচ্ছে ওই যে আমাদের এই খাবারগুলোতে যে কেমিক্যালস গুলো থাকে, এইগুলা এক একজনের জন্য এক একটাতে অ্যালার্জেন। এবং আমরা আগেও বলছি, এই অ্যালার্জি যাদের হয়, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অংশ। অর্থাৎ আপনার শরীর এই পার্টিকেলটাকে গ্রহণ করতে চায় না, সুতরাং তার সংস্পর্শে আসলে সে কিছুটা বিদ্রোহ করে, কিছুটা কিছুটা স্লোগান দেয়। এই হাঁচিটা যদি আপনি স্লোগান মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার ঘরে শত্রু ঢুকে গিয়েছে। সুতরাং আপনাকে কিছু ঔষধ আমরা পরের সেশনে বলবো, ওগুলো আপনাকে গড়ে রাখতে হবে। অর্থাৎ যখনই আপনি শত্রু দ্বারা আক্রান্ত হবেন, তখন অস্ত্র সহ ঝাঁপিয়ে পড়বেন। আর প্রথম থেকে এইগুলা থেকে বাঁচার উপায় হচ্ছে যে এই অ্যালার্জেনটাকে আপনার শরীরের জন্য যে অ্যালার্জেন আছে, আমরা যে চারটা বিষয় বলছি, যে কোন কোন পার্টিকেলস হইতে পারে, কোন কোন খাবার হইতে পারে, অথবা ফুলের রেণু হইতে পারে, এই এই বা কোনো আমাদের বডি স্প্রে অনেকে ইউজ করে, এগুলাতেও হইতে পারে। তো এই অনেক অনেক মহিলাদের কিন্তু আবার ওই যে যারা ওনারা অর্নামেন্টস পরেন, এই অর্নামেন্টসও অনেকের অ্যালার্জি আছে। তো এগুলো আমরা আগে সর্ট আউট করবো যে আমার জন্য কোনটা অ্যালার্জেন, তার থেকে আমি দূরে থাকব, তার থেকে আমি দূরে থাকব। তারপরেও হয়তো আপনি কখনো কাজ করতে গিয়ে বা মানে যাওয়া আসার পথে তা যদি এই সংস্পর্শে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা তো মাস্ক পরে বের হবো যাদের বেশি অ্যালার্জি আছে। এরপরেও যদি কখনো আক্রান্ত হন, তাহলে আপনাকে তখন কিছু ঔষধ সেবন করতে হবে। আমরা ওষুধের কথাগুলো একটু পরে বলবো। ধন্যবাদ আপনাকে। স্যার, খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন বিষয়গুলো। দর্শক, আপনারা ইতোমধ্যে যতটুকু শুনলেন, আপনারা নিশ্চয়ই আপনাদের নিজেদের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আপনাদের আসলে কোন লক্ষণগুলো বা বাসার মধ্যে কোন উপকরণগুলোর কারণে আপনারা হাঁচি দেওয়া শুরু করছেন। সুতরাং সেগুলো থেকে আপনার কর্মস্থল এবং বাসাবাড়ি
থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কারো খাবারে হতে পারে, কারো কার্পেট বা বালিশ তোশক এসব থেকে হতে পারে, কারো কোনো গাছ বা ফুলের রেণু থেকে হতে পারে, কারো বাসায় কোনো পোষা পাখি বা জানোয়ার থেকে হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমরা এখন থেকে সচেতন থাকবো। স্যার, আরেকটা একটু বিষয় যে একটু আমি আমাদের এখানে একটু এখানে বলে রাখি, আপনার হ্যাঁ, এটাতে বলাতে আমার একটু মনে পড়ছে যে ইদানিং আমরা প্রায়শ কিছু রোগী পাচ্ছি, অর্থাৎ যেটা বললেন আপনি পোষা মানে পাখি অথবা পশু, এগুলা থেকে কিন্তু হচ্ছে। তো ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে বিড়াল পালার প্রবণতা। এটা আসলে আমাদের ওই যে এখনকার যে যুগটা আসছে আমাদের, কি বলবো এটাকে আমরা, মিডিয়ার যুগ। সুতরাং একজন পালন করেন, উনি যখন এগুলা দেন তখন আরেকজনের মানে উৎসাহ জাগে। এইভাবে করে করে এই বিড়ালকে নিয়ে ঘুমানো পর্যন্ত এরকম পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিন্তু আবার ওনার হাঁচি আছে, ওইটা নিয়ে আবার উনি ডাক্তারের কাছেও আসেন। সুতরাং আমি বলবো যাদের এইরকম সমস্যা আছে, বিড়াল, কুকুর, পোষা পাখি, এগুলা থেকে কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদেরকে কিন্তু এগুলা থেকে দূরে থাকতে হবে। ওনারা কিন্তু মানে অ্যালার্জি থাকলে এগুলা ব্যবহার না করাই ভালো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরবর্তী যেটাতে যাচ্ছি যে আপনি তো ওভারঅল একটা ধারণা দিলেন। তারপরে অভিভাবকরা বিশেষ করে তাদের শিশুদেরকে নিয়ে খুবই সমস্যায় ভুগে, যারা এই অ্যালার্জির সমস্যায় ভুগে, যেসব বাচ্চারা এই অ্যালার্জির কারণে একটা দীর্ঘ সময় দেখা যায় স্কুলে যেতে পারছে না, বা সারা রাত জেগে থাকছে, বা নাক দিয়ে মুখ মুখ দিয়ে দম নিচ্ছে। এই মুখ দিয়ে শ্বাস নেওয়াটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ, বা বাচ্চাদের অ্যালার্জির সমস্যাটা আসলে বাচ্চাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, অভিভাবকদেরকে যদি একটু সচেতন করে দিতেন কোন বিষয়গুলোর প্রতি তারা নজর দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই শিশুদেরকে আমাদের কিন্তু খুবই যত্ন সহকারে আমাদের মানে লালন পালন করতে হয়, কারণ তারা অল্পতেই কিন্তু আক্রান্ত হয়ে যায়। এবং এই জন্য কিন্তু শিশুবেলায় আমাদের নাকের এই অঞ্চলে, নাকের এরিয়াতে কিন্তু অ্যাডিনোয়েডস নামে আরেকটা থাকে, নাকের পিছনে টনসিল, নাকের পিছনে টনসিল। অর্থাৎ এটা কিন্তু দেখা যাচ্ছে যে 12 বছর হলে এবার এটা এমনি এমনি অটোমেটিক্যালি মিলিয়ে যায়। তো এটাও কিন্তু আমাদের ইমিউনিটিতে সাহায্য করে, টনসিল এবং অ্যাডিনোয়েডস। তো যে ব্যাপারটা হয় যে যারা এই শিশুবেলায় অ্যালার্জিতে ভুগে, বিশেষ করে ঠান্ডা জনিত কারণেই কিন্তু এরা বেশি আক্রান্ত হয়। হ্যাঁ, সুতরাং ঠান্ডা থেকে অবশ্যই শিশুকে দূরে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণের সূর্য আলোতে তাদেরকে নিয়ে যাইতে হবে। কারণ সূর্যের আলোতে গেলে কিন্তু ওইরকম ভাবে নাকে যে সর্দি লেগে থাকা এটা কিন্তু হয় না। আর আরেকটা বড় বিষয় আমি যেটা বলবো যে আমাদের এই বাংলাদেশে বা এরকম ঘনবসতিপূর্ণ এলাকাতে যে সমস্যা, অর্থাৎ আমাদের বাসা বাড়িগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাচারাল বাতাসের যে ক্রস ভেন্টিলেশন, যে ব্যাপারটা ক্রস ভেন্টিলেশন, এটা কিন্তু বেশিরভাগ বাসাতেই কিন্তু নাই। আমি এখানে পরামর্শ দিব, আমি প্রিয় দর্শক, আপনারা যারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করবেন যে আপনি যে বাসাটা ভাড়া নিচ্ছেন, হয়তো আপনার অফিসের কাছে সামান্য কিছু টাকা হয়তো বাঁচবে, সময় বাঁচবে কিছুটা, কিন্তু আপনার সন্তানের জন্য এটা কিন্তু ক্ষতিকর হবে। সুতরাং ভাড়া বাসা নেওয়ার সময় খেয়াল করবেন যে বাসাটাতে ক্রস ভেন্টিলেশন আছে কি না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্রস ভেন্টিলেশন থাকলে আপনি একটু দূরে হইলেও, একটু বেশি টাকা দিয়ে হইলেও ওই বাসাটা ভাড়া নেন, যাতে করে আপনার সন্তানেরা ভালো থাকবে, আপনার হসপিটালাইজেশন কম হওয়া লাগবে, এবং ওইখানে কিন্তু আপনি অনেক টাকা বাঁচবে এবং আপনার এনার্জিও নষ্ট হবে না, আপনি ভালো থাকবেন। এটা আসলে একটু খেয়াল রাখা দরকার। যারা আমরা নতুন বাসা করব তাদেরও কিন্তু এটা মাথায় যেন থাকে যে বাসাতে যেন অবশ্যই একটা ক্রস ভেন্টিলেশনের ব্যাপার থাকে। ওখানে একটা ওয়ালের সাথে আরেকটা ওয়াল লাগানো, আলো আসার সুযোগ নাই বা বাতাস আসার সুযোগ নাই, এরকম একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু এই মানে অ্যালার্জি শিশুদের ক্ষেত্রে বা নিউমোনিয়া পরবর্তীতে অ্যাজমাটিক প্রবলেমও হইতে পারে। এবং অবশ্যই শিশুকে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে শিশু যখন সর্দি হয়ে অথবা অ্যালার্জি জনিত কারণে নাক থেকে অনেক বেশি বাতাস, অনেক বেশি সর্দি হয়ে নাক বন্ধ থাকে, এইরকম ক্ষেত্রে সে মুখ দিয়ে শ্বাস নেয়। তো মুখ দিয়ে যখন শ্বাস নেয় তখন কিন্তু নাকের কিন্তু আমাদের শ্বাসের ক্ষেত্রে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু,
আমি বলবো, যেটা আমরা সবাই মনে রাখা দরকার। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এই নাকের বাতাস নেওয়ার ক্ষেত্রে ওখানে এসি যেভাবে, মানে আমাদের এয়ার কন্ডিশন যেভাবে কাজ করে, এটা আমরা বলি কিন্তু নাকের এয়ার কন্ডিশনিং ফাংশন। তো এই বাতাসটাকে সে পিউরিফাই করে দেয়, ফিল্টার করে দেয়, হিউমিডিফাই করে, তারপরে কিন্তু আমাদের শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছায়। তো আমরা যখন এই নাকটাকে বাইপাস করে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, তখন কিন্তু এই এয়ার কন্ডিশনিং ফাংশনের কোনোটাই হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকতেছে। তো সেই ক্ষেত্রে এবং বাচ্চার দেখা গেল যে হয়তো দাঁতগুলা এবড়ো তেবড়ো, মুখে দিয়ে বাতাস নিলে তালু উপরের দিকে, অর্থাৎ অ্যাডিনয়েড ফেসিস যেরকম হয় এরকম কিছু ফিচার চলে আসবে। দাঁতগুলা সামনের দিকে হয়ে যাবে, প্রট্রুশন হয়ে যাবে, তালু উপরের দিকে উঠে যাবে। বারবার রোগীর আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন, যেটাকে আমরা সহজ ভাষায় শিশুদের নিউমোনিয়া বলি, এরকম একটা কন্ডিশনে বাচ্চা পড়বে। তো সব মিলে কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে রাখবো, এবং যে বাচ্চারা এরকম বেশি মানে সমস্যা ভুগছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে কিভাবে কি কি ঔষধ ব্যবহার করলে আমরা ভালো রাখতে পারবো, কি কি পদ্ধতি অবলম্বন করলে, কোন কোন অ্যালার্জেন থেকে দূরে রাখলে আমরা তাকে ভালো রাখতে পারবো, এটা আমরা মনে হয় ডাক্তারের পরামর্শে অবশ্যই বাচ্চাকে আমরা যত্ন সহকারে লালন পালন করব। তবেই এই বাচ্চা স্কুলে মনোযোগী হবে। আদারওয়াইজ কিন্তু ওই যে আমরা বলছি যে এডিনয়েডস এর কারণে যে সমস্ত জিনিস আসে, এই নাক বন্ধ থাকার কারণে তার এই সেম সিমটমস গুলো চলে আসবে। তার কানে কিছু কম শুনতে পারে, সে পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে, এবং বারবার নিউমোনিয়া হইতে পারে, এবং পরিশেষে এই বাচ্চারা কিন্তু অ্যাজমায় আক্রান্ত হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। খুবই চমৎকার একটি তথ্য পেলাম, এবং স্যার যেটা বললেন যে আপনাদের বাসায় যাদের শিশু আছে, এমনকি আমরা নিজেরাও ক্রস ভেন্টিলেশন, অর্থাৎ আমাদের বাসায় জানালাগুলো খোলা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে আলো বাতাস এবং রোদ আসতে পারে এমন ভাবে নিজেদেরকে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু নিজেদেরকে অনেক ধরনের রোগ থেকে দূরে রাখতে পারবো। শুধু যে অ্যালার্জির সমস্যা তাই না, আমাদের ক্রস ভেন্টিলেশন সবার কর্মক্ষেত্রে এবং বাসা বাড়িতে খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমাদের চিকিৎসার প্রণালীতে এখনো যায়নি। আপনি নাকের অ্যালার্জি সম্পর্কে সর্বোপরি যে ধারণাটা দিলেন, বিশেষ করে শিশুদের জন্য এটা জানাটা খুবই জরুরি ছিল। বাংলাদেশে এই অ্যালার্জির সমস্যা আসলে এত ভুগে থাকে মানুষ, এবং সবাই এখন ডাক্তার, সবাই চিকিৎসক হয়ে যায় ঘরে। একবার যারা অ্যালার্জির সমস্যায় ভুগে তারা একটা প্রেসক্রিপশন নিয়ে আসলো ডাক্তারের কাছ থেকে, একটা স্প্রে দিল, ওইটাই দেখা যায় যে পরবর্তীতে আবার যখন অ্যালার্জির সমস্যায় ভুগে ওই স্প্রেটাই কোনো চিকিৎসকের পরামর্শ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়েই ওই স্প্রেটাই আবার ব্যবহার করছে, বা ওই নাকের ড্রপটা আবার ব্যবহার করছে ওই সমস্যার জন্য। আসলে এইটা কতটা উপকারী বা কতটা ক্ষতিকর এই ধারণাটা অনেকের নেই। ওই চিকিৎসা নিলে পুনরায় ভালো হয়ে যাবে এই আশাতে তারা সারা বছর ধরেই দেখা যায় যে একই স্প্রে ব্যবহার করে যাচ্ছে। এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, বা এই ধারণাটা কতটুকু সত্যি যে নাকের স্প্রে ঘন ঘন ব্যবহার করলে বা একই স্প্রে দীর্ঘ সময় ব্যবহার করলে এটা অভ্যাস হয়ে যায় বা একটা নেশার মতো হয়ে যায়। এই নাকের স্প্রে সম্পর্কে যদি নিজেদেরকে নিরাপদ রাখার জন্য একটা স্বচ্ছ ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে আসছে। আমরা প্রিয় দর্শক, আমরা নাকের ড্রপ এবং নাকের স্প্রে এই দুইটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা একটু যদি চিকিৎসা সম্পর্কে যেটা বলা দরকার, অর্থাৎ আমরা কি চিকিৎসা নিতে পারি। আমরা এতক্ষণ যেটা বললাম যে আমাদের মানে অ্যালার্জির কারণ হিসাবে আমরা বলছি আমাদের ঘরের যে হোম ডাস্ট, কোল্ড, কিছু খাবারের অ্যালার্জি, কিছু গ্রান অথবা বডি স্প্রে, এগুলার অ্যালার্জি, কিছু কেমিক্যালের অ্যালার্জি। তো এগুলা এই অ্যালার্জেন থেকে আমরা যখন দূরে থাকবো, অ্যাভয়েডেন্স করবো, তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমাকে যে অ্যালার্জেনকে আইডেন্টিফাই করে তার থেকে দূরে থাকা। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমি যখন অ্যালার্জেনের কাছে গেলাম না, আমার অ্যালার্জির ট্রিগার হলো না, আমরা ভালো থাকতে পারবো। এক নম্বর চিকিৎসা তাইলে অ্যাভয়েডেন্স। এখন এটা হচ্ছে আমরা অ্যাভয়েডেন্স করবো কাকে? আমার জন্য যেটা অ্যালার্জেন সেটাকে আমি অবশ্যই অ্যাভয়েড করব। গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমরা তখন এই যে ঔষধ হিসাবে আমরা
নাকের সাধারণ সর্দি হলে, আমরা একটু আগে বলেছি যে সাধারণ সর্দি বা কমন কল হলে আমরা নাকের ড্রপ দিব এবং একটা অ্যান্টিহিস্টামিন খাবো। তাহলে এই নাকের ড্রপ, যেটা একটু আগে আমাদের ফাহমিদা উর্মি বলেছেন যে নাকের ড্রপ একটা অনেকবার ব্যবহার করা হয় এবং দেখা গেল যে একবার ব্যবহার করে ভালো হয়ে গিয়েছে, আবার হয়েছে, তখন আমরা ওটা ব্যবহার করি। এখানে একটা ক্লিয়ার মেসেজ আমরা দিতে চাই প্রিয় দর্শক, এই নাকের ড্রপ, চোখের ড্রপ অর্থাৎ ড্রপ যেগুলো আছে এগুলো একবার খোলার পরে 1 মাসের মধ্যে কিন্তু এটা ভালো থাকবে। 1 মাস পরে ঔষধ যদি থাকেও ওটার মেয়াদ আর থাকে না, ওটা মেয়াদ উত্তীর্ণ হিসাবে বিবেচনা করতে হবে, ওটা ফেলে দিতে হবে, ওটা কিন্তু আর ইউজ করা যাবে না। এবার আসেন নাকের স্প্রে। নাকের স্প্রেতে আমরা বেসিক্যালি স্টেরয়েড স্প্রে, যেটা এখন বাজারে আছে এবং এটা ব্যবহার খুবই উপকার পাওয়া যায়, যে নাকের স্টেরয়েড স্প্রে, এবং সাথে এখন মডার্ন আরো যুগ হয়েছে যে অ্যান্টিহিস্টামিন স্প্রের সাথে, অর্থাৎ স্টেরয়েড প্লাস অ্যান্টিহিস্টামিন স্প্রে, এই দুইটা স্প্রে আমরা একসাথে ইউজ করতে পারি। আর ওরাল অ্যান্টিহিস্টামিন তো আছে, সাথে আছে আবার কিন্তু ওই যে মন্টিলোকাস্ট এই ধরনের ওষুধ খেলে, তখন যাদের সিভিয়ার অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টা কম্বিনেশন আমরা ব্যবহার করতে বলি। একটা হচ্ছে অ্যাভয়েড করবেন, তারপরে হচ্ছে নাকের স্প্রে দিবেন, এবং এর পরবর্তীটা হচ্ছে আমরা এই যে মন্টিলুকাস ট্যাবলেটটা খাবো। আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে যদি অ্যালার্জেনকে আমরা শত্রু ভাবি, অ্যালার্জেনের সংস্পর্শে গেলাম অথবা অ্যালার্জেন আমার সংস্পর্শে আসলো, আমার অ্যালার্জি জনিত যে হাঁচি বারবার 10, 12, 15, 20 বার করে আমরা বারবার হাঁচি দিচ্ছি, সর্দিও আছে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে জ্বরও থাকতে পারে, তো এইরকম ক্ষেত্রে তখন কি হবে, আমরা ওই যে অস্ত্র সহ ঝাঁপিয়ে পড়ব, অর্থাৎ ওই 3টা ওষুধ আমার ঘরেই থাকবে। আমরা যখন এরকম আক্রান্ত হব তখন ওই 3টা ওষুধ আমরা ব্যবহার করব, অর্থাৎ নাকের স্প্রে, অ্যান্টিহিস্টামিন এবং মন্টিলুকাস জাতীয় একটা ওষুধ, যেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, এবং যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু খুবই অভ্যস্ত, তারা সবাই নামও জানেন। সুতরাং এগুলো আমরা ওই সময়টাতে ব্যবহার করব, সারা বছর ধরে আমার ব্যবহার করার প্রয়োজন নাই। আমি অ্যাভয়েড করে যতদিন ভালো থাকবো, যখন আক্রান্ত হয়ে যাব তখন কিন্তু আমি এই ঔষধগুলো ব্যবহার করে সেটাকে 15 দিন 1 মাস ব্যবহার করতে পারি, খুব বেশি হলে অনেক সময় কেউ 3 মাস থেকে 6 মাসও মন্টিলোকাস্ট বা ওই যে মাঝে মাঝে নাকের স্প্রেটা ব্যবহার করার কথা বলেন যাদের সিভিয়ার অবস্থা, কোনোভাবেই ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো মানে একটু লং টাইম ব্যবহার করতে পারি, লং টাইম ব্যবহার করা যায় স্প্রেটা, অর্থাৎ স্প্রে কিন্তু নষ্ট হচ্ছে না, স্প্রে আপনি খোলার পরে যতদিন আছে তাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু নাকের ড্রপের বেলা আমরা যেটা বলবো, এটা কিন্তু 1 মাসের মধ্যে ওটা আর ব্যবহার করা যাবে না, 1 মাস পরে পার হয়ে গেলে নাকের ড্রপটাকে ফেলে দিতে হবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা কিন্তু অ্যালার্জি একটা এমন একটা রোগ যেটা আপনি একদম এখনো পর্যন্ত এটাকে নির্মূল করার মতো কোনো চিকিৎসা আমরা বের করতে পারি নাই, কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এই যে পদ্ধতিগুলো আমরা বললাম, 3টা জিনিস আমরা অবশ্যই করব। একটা হচ্ছে অ্যাভয়েডেন্স করব, 2 নম্বর হচ্ছে একটা নাকের স্প্রে ব্যবহার করব, 3 নম্বর হচ্ছে আমরা একটা মন্টিলোকাস ট্যাবলেট খেতে পারি। এই মানে পদ্ধতি যদি আমি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, এবং অ্যালার্জির যে এফেক্টটা, অর্থাৎ আমরা যদি চিকিৎসা না করি তাহলে সেটা কিরকম হবে, অর্থাৎ আপনার নাক বন্ধ, আপনার বারবার হাঁচি হচ্ছে, আপনি মানুষের সামনে যাইতে ভয় পাচ্ছেন, আপনার মাথা ঝিমঝিম করবে, মাথায় ব্যথাও করবে, এবং নাকে পলিপ হতে পারে, সাইনোসাইটিস হয়ে নাকের আমাদের যে এই বিভিন্ন সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এই সবগুলোতে পানি জমে যেতে পারে, এবং তখন কিন্তু নাক একটু নিচু করে পড়তে অথবা কোনো কাজ করতে লাগলে প্রচন্ড ব্যথা করে সাইনোসাইটিস হলে। সুতরাং এই সাইনোসাইটিস যেগুলা মানে অর্থাৎ সিকুয়েলি অফ দ্য অ্যালার্জিক রাইনাইটিস আমরা যদি চিকিৎসা বা কন্ট্রোলে না রাখি, তো সেই
সমস্যাগুলো হবে। তো আমরা অবশ্যই এটাকে প্রাথমিক পর্যায়ে আমরা তাকে এই ঔষধ এবং নিজের সচেতনতার মাধ্যমে আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে কিন্তু পরবর্তী এই সিকুয়েলগুলো হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে যারা অ্যালার্জির সমস্যায় ভুগেন তারা কিন্তু আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে করে চালনা করবেন ঘরে বসে একটা মোটা দাগে একটা পরামর্শ পেয়ে গেলেন। তারপরও আপনাদের হাতেই কিন্তু সবসময় স্যার এটা বলে থাকেন যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। আপনার প্রতিরোধের ব্যবস্থা কিন্তু আপনার নিজের হাতের মুঠোয়। আপনাকে নিজেই আজকে থেকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন জিনিসটাতে অ্যালার্জি হচ্ছে বা আপনার শিশু কোন উপকরণটাতে অ্যালার্জির সমস্যায় ভুগছে সেটা থেকে দূরে রাখতে হবে, এবং বাসা বাড়িতে অবশ্যই খোলা আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। তাহলে অনেকটা নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এরপরও যদি অ্যালার্জির সমস্যায় ভুগেন তখন তো চিকিৎসা ব্যবস্থাতে যেতে হবে, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসাটা নিবেন। এটাই প্রত্যাশা থাকবে। কারণ হচ্ছে কি, অনেকেই এখন সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, এই ড্রপ, সেরকম নেজাল স্প্রে, অনেকে অনেক ধরনের ভাপ নেওয়ার কথা বলে থাকে। সোশ্যাল মিডিয়ার এই পরামর্শগুলো না নিয়ে আপনারা যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো সারা জীবনের জন্য নিজেকে সুস্থ রাখতে পারবেন। নাকের অ্যালার্জিতে যারা ভুগে থাকেন তারা আসলে জানেন যে আপনাদের মাথা ব্যথা থেকে শুরু করে আপনাদের দৈনন্দিন কর্মস্থলে কাজ করা সমস্ত কিছু কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। এবং যারা শিশু আছে যাদের বাসায়, তারা স্কুলও অনেকটা সময় দেখা যায় মিস দেয় এইসব বিভিন্ন অজুহাতে, যে মাথা ব্যথা করছে, বাচ্চা নাক দিয়ে রেগুলার পানি পড়ছে, ক্লাসে অমনোযোগী, স্যার একটু আগে বললেন যে ক্লাসে অমনোযোগী হয়েছে সব বাচ্চারা, এবং কিছু লক্ষণ দেখা যায় যে কিছু চেঞ্জও আসে আকৃতিতে, প্রকৃতিতে। ওগুলো খেয়াল রাখতে হবে। স্যার, নাকের অ্যালার্জি, এটা যেহেতু যে কোনো অ্যালার্জি একটা দীর্ঘমেয়াদী আম, রোগ, এই অ্যালার্জি কি আসলে পুরোপুরি ভালো হয়? আপনি একটু আগে বললেন যে পুরোপুরি কখনোই ভালো হয় না, নিজেকে যদি সচেতন রাখা যায় তাহলেই ভালো হয়। এখন দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা যদি মোটা দাগে একটু বলতেন, এবং ইমিউনোথেরাপি বলে একটা ব্যাপার আছে, ইমিউনোথেরাপি আসলে কাদের জন্য উপযুক্ত, এই ব্যাপারে যদি একটু সম্যক ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দর একটা প্রসঙ্গ আনছেন। তো এই এই যেগুলো হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা মোটামুটি এই চলমান এখনকার যে কিগুলো আছে, চিকিৎসাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, এরকম মানে স্টেপ ওয়াইজ কিছু চিকিৎসা আছে। তো আমরা এই যে থার্ড লাইনে গিয়ে ইমিউনোথেরাপিটা আমরা বলছি, এখানে কিছু ইমিউনোথেরাপি ট্যাবলেট প্রচলিত আছে উন্নত বিশ্বে, যেগুলা আমরা জিহ্বার নিচে দিয়ে থাকি, এবং কোনো কোনো ক্ষেত্রে ইনজেকশন ফর্মেও দেওয়া হয়। এবং এগুলো হলো হাউস ডাস্টের জন্য কিছু ট্যাবলেট আছে, প্রিপুলেনের জন্য কিছু ট্যাবলেট আছে, এবং দেখা যাচ্ছে যে মানে গার্ডিয়ানের মধ্যে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু খুব ভালো ইফেক্টিভ একটা রোল প্লে করে। এবং আমাদের কিছু রুগীকে আমরা অনেক সময় দেখা যায় যে বিদেশে এটা খুব ভালো চালু আছে, বছরে একবার করে এক একটা টিকা দিয়ে দেয় এই মানে অ্যালার্জির জন্য, এবং এই বছরটা উনি মানে মোটামুটি আক্রান্ত কম হন। তো যেটা বলা হয়েছে যে অ্যালার্জিটা একদম নির্মূল করার মতো চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, অর্থাৎ কন্ট্রোলেবল ডিজিজ, কন্ট্রোল করে রাখতে হবে, এটাকে একদম নির্মূল করে দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা এই ইমিউনোথেরাপি ব্যবহার করতে পারি। আবার আরেকটা হচ্ছে বায়োলজিক থেরাপি, যেটা আছে টার্গেট করে আমরা ইন্টারলিকুইন যেগুলো আছে, যেমন ইমিউনোগ্লোবিন ই, যাদের বেশি অ্যালার্জি, এগুলো কিন্তু অনেক বেড়ে যায়, এটার জন্য আমরা একটা কি দিতে পারি, টার্গেট থেরাপি দিতে পারি। তো এই এবং এগুলো পার্সোনালাইজ, কারণ এটা কিন্তু গ্রসলি সবার জন্য সেম হবে না, পার্সোনালাইজ, যার যেটাতে অ্যালার্জি ওটার জন্য ওনাকে এইভাবে দিতে হবে। তো দর্শক, আমি আরেকটা কথা একটু বলে রাখি, যে যাদের এই অ্যালার্জি সমস্যা আছে, অর্থাৎ আপনি যখন 10-12 বার হাঁচি দিচ্ছেন, বারবার দিচ্ছেন, মাসে মাসে ঘুরে আছে বা কিছুদিন পরে পরে আবার ঘুরে আসতেছে, তাইলে বুঝলেন যে আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে। পাশাপাশি আপনার নাকের হাড় বাঁকা,
অর্থাৎ আপনার নাকটা বন্ধ থাকে, মাথা ব্যথা করে, আপনি কাজে কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে পারেন না, এরকম ক্ষেত্রে তখন আপনি কি করবেন? যে আমরা অনেক সময় আছে যে এটা প্রচলিত একটা কথা যে নাকের সার্জারি করলে বা নাককে মানে যদি আমরা কোনো পদ্ধতি অবলম্বন করি এগুলো আবার রিপিট হয়ে যায়। এই কথাটাকে আমি একটু এই প্রচলিত কথাকে একটু ভাঙতে চাই। সেটা হচ্ছে যে যাদের অ্যালার্জি সমস্যা আছে, নাকের হাড় বাঁকা আছে, তাহলে নাক বন্ধ থাকাটা হচ্ছে ওনার নাকের হাড় বাঁকার জন্য, আর অ্যালার্জি সমস্যা তো আছেই ওনার ওই অ্যালার্জেনের জন্য। এখন এই নাকের হাড় বাঁকাটা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন, অর্থাৎ এটাকে সোজা করে দিলে নাকের যে বাতাস যাওয়ার পথ এয়ারওয়ে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, উনি ভালোভাবে বাতাস নিতে পারবেন। সুতরাং একটা সমস্যার 100% সমাধান হয়ে যাচ্ছে, অর্থাৎ উনি নাকের সার্জারির মাধ্যমে 100% উনি নাকটা খুলে যাবে এবং নাকের মানে নাক দিয়ে উনি বাতাস নিতে পারবেন। এই একই সাথে আমরা হাড়ের সোজা করার পাশাপাশি নাকের মানে যে টার্বিনেটস আছে, পাশে যে কিছু গুটি থাকে, ফোলা ফোলা থাকে, অনেকে এটাকে পলিপ বলে থাকেন, যাদের অ্যালার্জি থাকে এটা একটু বড় হয়ে যায়, সুতরাং এটাকে অনেকে ভুল করে পলিপ বলেন। এটা আসলে পলিপ না, নাকের টার্বিনেটস বা নাকের গুটি, এটাকে আমরা কিন্তু ছোট করে দেই, সুতরাং নাকের বাতাস যায়। এরপরে যদি উনি নিয়ম কানুন মানেন তাহলে কিন্তু উনি 100% ভালো থাকবেন, অর্থাৎ অ্যালার্জিটা 80% কমে যাবে, 20% স্টিল না ইভেন আফটার অপারেশন থাকবে। ওনাকে অপারেশন করার পরেও অ্যাভয়েডেন্সের যে নিয়মটা সেটা ওনাকে মানতে হবে। বাট আমাদের দেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা অপারেশন করার পরে আর নিয়ম মানেন না, মনে করেন আমি তো অপারেশন করে ফেলেছি আমার ভালো হয়ে যাবে, তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। অর্থাৎ আবার অ্যালার্জেনের সংস্পর্শে আসলে অ্যালার্জি হয়, আবার নাকের গুটি কিছুটা বড় হয়, নাক বন্ধ বন্ধ ফিল হয় অথবা হাঁচি থাকে। এই জন্য ওনারা মানে অনেকে বলে থাকেন যে নাকের সার্জারি করে খুব একটা লাভ হয় না। তো এটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে যে আমার অ্যালার্জি একদম নির্মূল হবে না, কিন্তু তারপরেও আমাকে অপারেশন করতে হবে। কেন করতে হবে? কারণ আমার মানে নাক বন্ধটা 100% খুলে যাবে, অ্যালার্জিটা 80% কমে যাবে, যেটা আমি নিয়ম কানুন মানলে 100% ভালো থাকবো। সুতরাং এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যখন আপনার নাক বন্ধে হাড় বাঁকা আছে, নাক বন্ধ আছে, অ্যালার্জি আছে, যদিও 100% কমবে না, তাও আপনাকে অপারেশন করতে হবে, কারণ আপনার এই কমফোর্টেবল লাইফের জন্য। আদারওয়াইজ আপনার পরবর্তীতে অ্যাজমাটিক প্রবলেম দেখা দিবে। এবং ওই যে আমরা যেটা বলছি, নাক বন্ধ থাকার কারণে মুখে দিয়ে বাতাস নিবেন, নাকের যে ফাংশন আছে এয়ার কন্ডিশনিং ফাংশন হবে না, বারবার আপনার ক্রনিক ফ্যারিঞ্জাইটিস হবে এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। নাকের অ্যালার্জি সম্পর্কে আজকে নাকের অ্যালার্জি কি, এর লক্ষণ, প্রতিকার, প্রচলিত চিকিৎসা এবং অত্যাধুনিক চিকিৎসা সবকিছু নিয়ে বিশদভাবে যেভাবে করে আলোচনা করেছেন ডাক্তার নুরুল হুদা নাইম। আশা করি দর্শক আপনারা উপকৃত হবেন এবং আজকে থেকে আপনারা সচেতন থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন। NJL হসপিটাল স্বাস্থ্য কথায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকেন, শুভরাত্রি। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।